অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন রাজনৈতিক দলের ইচ্ছা অনিচ্ছাটাকে প্রাধান্য দিতে চেয়েছে প্রথম থেকে। সেই প্রক্রিয়া থেকে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে পারেনি, তবে অনেকটা এসেছে, বাকিটাও আসবে। কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অভিজ্ঞতা অভাব আছে, অস্বীকার করা যাবে না। আবার ধরুন রাজনীতির জ্ঞান শূন্য, এটা তো বলতেই হবে আপনাকে। আর হচ্ছে পুঁথিগত জানা অথবা ধরেন ওই কল্পনাগুলিকে প্রাধান্য দেওয়ার একটা চেষ্টা রয়েছে। একটা স্বপ্নের বাংলাদেশ চাই। এখন স্বপ্নের বাংলাদেশ তাদের কল্পনার মধ্যে রয়েছে, কিন্তু বাস্তবিক বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্র ব্যবস্থাপনার বহুমাত্রিকতা এবং ধরেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের জন্ম এবং বাংলাদেশের ধরেন গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্যাগুলি যে জায়গায়, সেই জ্ঞানের অভাব আছে বিধায় আমার কাছে মনে হয় যে কোনো কোনো সময় তারা কিংকর্তব্য বিমূঢ় হচ্ছে, করণীয় নির্ধারণে ব্যর্থ হচ্ছে, সমন্বয় করতে সফল হচ্ছে না। আপনি ক্ষমতার ভারসাম্য দরকার, আমরা সবাই বলছি, কিন্তু তারা তো বলে যে পরিপূর্ণভাবে তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না। না, রাজনৈতিক দলগুলি তাদের সহযোগিতা করছে না একথা ঠিক হবে না। রাজনৈতিক দলগুলি প্রথম থেকে তাদের সহযোগিতা করছে, কিন্তু রাজনৈতিক সহযোগিতাটা কি এটাই তারা বোঝেন না, যেহেতু রাজনৈতিক জ্ঞান নেই। আমি আপনাকে বললাম ভারসাম্য দরকার ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় ভারসাম্য আপনি কি ক্ষমতাহীন করে করবেন? ক্ষমতাহীন করা আর ক্ষমতার ভারসাম্য এক নয়। ক্ষমতার অপব্যবহার করলে ফাঁসিবাদী হয়, আমরা সবাই জানি। কিন্তু আপনার যথাযথ ক্ষমতার ব্যবহার করতে না পারলে তো সুশাসনও হয় না। আবার সরকার আছে, তার ক্ষমতা নেই, তাকে কি হবে? সেটা তো জরাজীর্ণ শাসন হয়। তো এই ধাপগুলি যদি আপনি না বোঝেন, তাহলে রাষ্ট্র ব্যবস্থাপনায় সমস্যাগুলি চিহ্নিত করতে আপনার সমস্যা হবে। এবং আমরা যে লক্ষ্যে একটা গণ অভ্যুত্থান করে গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই, তা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় তৈরি হবে। মনে রাখা দরকার, একটা নির্বাচিত সরকার দায়বদ্ধ থাকবে শুধুমাত্র পার্লামেন্টের কাছে। এখন আপনি এনসিসি করতে চান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল করতে চান, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে চান, আবার একটা সরকারও রাখতে চান, তো এইটার ক্ষমতার আপনি ভারসাম্য কিভাবে করবেন? আপনি মনে করছেন একটা নির্বাচিত সরকার দানব হয়ে যায়, আওয়ামী লীগ দানব হয়েছে, আপনি সবাইকে দানব ভাবছেন, গুড। কিন্তু সেই দানবকে নিয়ন্ত্রণ করার জন্য আরো একটা এনসিসি দানব তৈরি করছেন, যার কোনো দায়বদ্ধতা নেই। আচ্ছা, যে কিভাবে নিযুক্ত হবে? নির্বাচিত হচ্ছে না সে। আচ্ছা, আমাদের আপনার বিচার বিভাগ রয়েছে, বিচার বিভাগকে আমরা স্বতন্ত্র করলে নিশ্চয়ই সরকার তিনটি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে সমন্বয় হলে সব সমস্যার সমাধান হবে। এখন রাষ্ট্রপতি আছেন, তিনি রাষ্ট্রের প্রধান। এখন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান, এই দুজনকে যদি আপনি ভারসাম্য করেন, ঠিক আছে, কিন্তু কে কার উপর সুপ্রিয়র এই প্রতিযোগিতায় যদি নামেন, অর্থাৎ আপনি কাল্পনিকভাবে একটা সরকারকে নিয়ন্ত্রণ করবার জন্য অনেকগুলি প্রভাবক তৈরি করতে চাচ্ছেন, যেটা সুশাসনের জন্য অন্তরায়, যেটা গণতন্ত্রের জন্য অন্তরায়, যেটা জনগণের নির্বাচিত প্রতিনিধিকে যথাযথভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় এক ধরনের বাধা সৃষ্টি করার নামান্তর মাত্র। সেইগুলি কাম্য হবে। একেবারে ছোট করে একটু শুনতে চাই রবিউল আলম ভাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর থেকে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি হবে অথবা সমান সমান ক্ষমতা হবে, এটি কি সম্ভব কিনা? না, বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব, আমি আবারও বলছি, সরকারের, প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট দায়বদ্ধ থাকবে পার্লামেন্টের কাছে, পার্লামেন্ট দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। এটাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনা জায়গা। হ্যাঁ, আমরা যেমন দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, ৭০ অনুচ্ছেদে আমাদের পরিবর্তন এখন আসছে। আপনি ধরেন এক ব্যক্তি পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবে না। রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে।